রাজধানীর ৪১ কেন্দ্রে মডার্না ও ফাইজারের টিকাদান শুরু। এ মাসে আসছে ১,৯,০০,০০০ ডোজ টিকা। ঈদ উপলক্ষে বৃহস্পতিবার থেকে ৮ দিনের জন্য শিথিল বিধিনিষেধ চলবে গণপরিবহন, খুলবে শপিং মল। করোনার টিকা পাওয়া নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭ কলেজে অনিশ্চয়তা, হতাশ ২ লাখ শিক্ষার্থী। প্রবাসী নারী শ্রমিকদের নির্যাতন সহ সমস্যা সমাধানে নেই রাষ্ট্রীয় উদ্যোগ, দূতাবাসের ভূমিকাও দায়সারা। এবং করোনা রোধে ২ কোম্পানির টিকার মিশ্রণ বিপজ্জনক বলছে WHO, পর্যাপ্ত গবেষণা ছাড়া বিভিন্ন দেশে দেওয়ার সিদ্ধান্ত। স্বাগত সকাল ৯টার ১ ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নুসরাত আফরিন। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। আজ থেকে রাজধানীর ৪১ কেন্দ্রে মডার্না টিকা প্রয়োগ শুরু হয়েছে। প্রবাসীরা অগ্রাধিকার পেলেও এসব কেন্দ্রে টিকা পাবেন শিক্ষার্থী সহ সাধারণ মানুষ। একই সাথে ৪টি মেডিকেল কলেজ সহ ৭ কেন্দ্রে প্রয়োগ করা হবে ফাইজারের টিকা। তবে ঢাকার কোনো কেন্দ্রে সিনোফার্মের টিকা দেওয়া হবে না। সারা দেশে চলছে গণটিকা কর্মসূচি। অক্সফোর্ডের পর দেয়া হচ্ছে ফাইজার, মডার্না ও সিনোফার্মের করোনা টিকা। এর মধ্যে সলিমুল্লাহ, সোহরাওয়ার্দী, মুগদা ও ঢাকা মেডিকেল কলেজ এবং শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় ও কুর্মিটোলায় চলছে ফাইজারের টিকাদান কর্মসূচি। এসব কেন্দ্রে প্রবাসী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাথে সাধারণ মানুষকেও টিকা দেয়া হচ্ছে। আমি সৌদি আরব থাকি, টিকা নিতে আসছি আর কি। তো আমি প্রথম ডোজ নিতে চাচ্ছি। 1 উইক আগে আমি এসএমএস রেজিস্ট্রেশন করেছি আর আমি কালকে এসএমএস পেয়েছি। আমি এসএমএসটা পেয়েছি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিভাগে শেষ বর্ষে পড়াশোনা করছি। আমি হাসপাতাল কর্তৃপক্ষ জানান, আগে যারা নিবন্ধন করেছিলেন তারাও পাচ্ছেন প্রথম ডোজ টিকা। বেশিরভাগই এখন আমাদের কাছে ফাইজারের টিকা নেওয়ার জন্যই আসতেছেন। এভরিডে ১২০০-১৩০০ করে আমরা দিয়ে আসতেছি। আর প্রবাসী বেশিরভাগই প্রবাসী, ৯০০ ৯৫০ প্রবাসী। আজকেও আমরা প্রায় ১৩০০ প্রবাসীদের আমরা দিব। রাজধানীর অন্য হাসপাতালগুলোতে দেয়া হচ্ছে চীনের সিনোফার্ম টিকা, কিন্তু মঙ্গলবার থেকে তা বন্ধ থাকবে। এরকম ৪১টি কেন্দ্রে শুরু হচ্ছে মডার্নার টিকাদান। আমাদের টার্গেট ছিল ১৮০০ প্রত্যেকটা সেন্টারে। আজকের মধ্যে সেই টার্গেটটা আমাদের ফুলফিল হয়ে যাবে। এরপর থেকে আমাদের মডার্না চলবে। আগে যারা প্রথম ডোজের টিকার এসএমএস পেয়েছিলেন কিন্তু নিতে পারেননি, তারা নির্ধারিত কেন্দ্র থেকে টিকা নিতে পারবেন। তাদেরকে দেয়া হবে কেন্দ্রে সংরক্ষিত কোম্পানির টিকা। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আজ থেকে রাজধানী সহ সারা দেশে মডার্নার গণটিকা কার্যক্রম শুরু হয়েছে। এই বিষয়ে আরো জানাতে ঢাকা ও বরিশাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। প্রথমে যাচ্ছি রাজধানীর বরিশালে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী। প্রথমে যাচ্ছি আমরা বরিশালে, সেখানে রয়েছেন সহকর্মী মুরাদ আহমেদ। মুরাদ, সেখানকার টিকা কার্যক্রম কি শুরু হয়েছে কিনা, কি অবস্থা সেখানে? দেখুন, এখানে টিকা কার্যক্রম শিডিউল টাইম হচ্ছে সকাল 10টা। তো আনুষঙ্গিক সব গুছিয়ে নেওয়া হচ্ছে। আপনি আগেই বলে রাখি যে বরিশালে নির্ধারিত কেন্দ্র ছিল দুটি, একটি ছিল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এবং অন্যটি ছিল বরিশাল সদর হাসপাতাল। আর যেটি পুলিশ হসপিটাল ছিল, সেখানে যারা কর্মী আছেন তারা ট্রেন্ড না, এই জন্য ওটি আপাতত স্থগিত করা হয়েছে। কিন্তু সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ যেটি করেছে যে এই দুটো জায়গায়, এমনিতে বরিশালে এখন করোনার অবস্থা খুবই ভয়াবহ। গত ২৪ ঘন্টায় ৪৯২ জন আক্রান্ত হয়েছে, মানে বরিশালের এটি রেকর্ড। তো এই অবস্থা বিবেচনা করে তারা ৬ ভাগে ভাগ করে দিয়েছে। আমি এখন দাঁড়িয়ে আছি বরিশাল সিটি কর্পোরেশন এলাকার। এটি হচ্ছে মা ও শিশু কেন্দ্র। তো এই কেন্দ্রটিতে একটি কেন্দ্র খোলা হয়েছে, টিকাদান কেন্দ্র। মডার্না টিকা এখানে দেয়া হচ্ছে। তো আমরা এখানে সকাল ৮:৩০ থেকে দেখছি যে যারা টিকা নেবেন তারা কিন্তু এখানে এসেছেন এবং তারা মানে আগ্রহী, তাদের আগ্রহ যেটা আছে সেটি তারা প্রকাশ করে চলছেন। আমরা যেটা বলেছিলাম যে গতবারে কিন্তু প্রথম দিনে টিকা দেওয়ার মতো লোক পাওয়া যায়নি, অর্থাৎ প্রথম ডোজ যখন দেওয়া হচ্ছিল প্রথম দিনটা আমাদের মনে আছে, তো তখন কিন্তু টিকা দেওয়ার লোক খুঁজে আনতে হয়েছিল। আর আজকে 10টায় যে টিকা দান শুরু হবে সেটি এখানে
আম, আমরা সকাল 8:30 থেকে দেখছি যে না একের পর এক যারা টিকা গ্রহণ করবেন তারা এসেছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে টানা লাইনে দাঁড়িয়ে আছেন। এদিকে নারী যারা রয়েছেন তারাও এসেছেন। বিষয়টি একটি জায়গায় যে এখানে যারা টিকা দেবেন আমার প্রথমেই সন্দেহ হয়েছিল যে যারা টিকা দেবেন তারা যে কেন্দ্রগুলো এখন 6টি কেন্দ্রে বিভাগ করে দেয় এখানে যে কেউ এই টিকাটি দিতে পারবে না। পরে এখান থেকে জানানো হয়েছে যে না সদর হাসপাতাল এবং মেডিকেলে যারা প্রশিক্ষণ প্রাপ্ত রয়েছেন তাদেরকে এখানে আনা হচ্ছে এবং যারাই টিকাটি দেবেন তারা প্রশিক্ষণ প্রাপ্ত নয় এমন কেউ টিকা দেবেন না। এই অবস্থার মধ্যে এখানে যারা রয়েছেন তাদের মধ্যে একটা দোদুল্যমান অবস্থা হয়েছে যে একবার তারা সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত সে জেনারেল হাসপাতালে যাচ্ছেন কারণ তাদের অ্যাপসে 3টি জায়গায় শিডিউল করে দেওয়া হয়েছে, পুলিশ হসপিটাল, সদর হসপিটাল এবং মেডিকেল কলেজ হসপিটাল। এখন এদের প্রত্যেকেরই যে মেসেজ আসছে তাতে হয় জেনারেল হাসপাতাল লেখা, নয় মেডিকেল হাসপাতাল লেখা অথবা পুলিশ হাসপাতাল লেখা। তারা সেইখান থেকে আগে যাচ্ছেন, পরবর্তীতে তারা জেনে স্পটগুলোতে চলে আসেন। বরিশালের 6টি কেন্দ্রে একই সাথে টিকাদান কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে। এখানে বরিশালের সিটি মেয়র আসবেন এবং তিনি এই কর্মসূচির উদ্বোধন করবেন। এই হচ্ছে এখানকার সর্বশেষ তথ্য। মুরাদ আহমেদ বরিশালের টিকাদান কর্মসূচির খবর জানাচ্ছিলেন। 10 দিনের মধ্যে দেশে আসছে অক্সফোর্ডের 29 লাখ টিকা। এছাড়া মডার্না 30 লাখ ও সিনোফার্মের 50 লাখ ডোজ টিকা আসছে এ মাসে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে স্বাস্থ্যমন্ত্রী জানান জুলাইতে সব মিলিয়ে 1,09,00,000 ডোজ টিকা আসবে। তিনি আরও জানান আগস্টে ভারতের সেরাম ইনস্টিটিউটও টিকা দেবে। আগামী বছরের মধ্যে দেশের 80% মানুষকে টিকার আওতায় আনা হবে। চীন ও জাতিসংঘের টিকা জোট কোভ্যাক্স থেকে 45 লাখ ডোজ টিকা পেয়েছে সরকার। এর আগে এসেছে আরও 12 লাখ। সব মিলিয়ে 57 লাখ টিকা হাতে নিয়ে সারা দেশে চলছে কর্মসূচি। গণটিকার জন্য প্রতিদিন গড়ে 4 লাখ মানুষ নিবন্ধন করছেন। ফেব্রুয়ারিতে দেশে গণটিকা শুরু হয়েছে অক্সফোর্ডের টিকার মাধ্যমে। প্রথম ডোজ 58 লাখ মানুষ পেলেও টিকা ঘাটতিতে দ্বিতীয় ডোজ পাননি 14 লাখ মানুষ। অবশেষে সেই অপেক্ষার হচ্ছে অবসান। 7 থেকে 10 দিনের মধ্যেই কোভ্যাক্স থেকে আসছে 29 লাখ ডোজ অক্সফোর্ডের টিকা। আমাদের আশা যে আমরা 80% লোক আমাদের দেশে প্রায় 12-13 কোটি লোককে আমরা ভ্যাকসিনেট করে ফেলতে পারবো আগামী বছরের শেষার্ধে পর্যন্ত। আমরা এটি আশা রাখি। 1.5 কোটি টিকা পেতে চীনের সিনোফার্মের সঙ্গে চুক্তি করেছে সরকার। এসেছে মাত্র 20 লাখ। এ মাসের শেষে আসছে সিনোফার্মের 50 লাখ টিকা। একই সময়ে মডার্নার থেকে আসবে আরও 30 লাখ ডোজ। আর আগস্টের শুরুতে কোভ্যাক্স থেকে পাওয়া যাবে ফাইজারের 60 লাখ ডোজ টিকা। আনন্দের সাথে বলছি যে জুলাই মাসে শেষের দিকে আরো 50 লক্ষ সিনোফার্মার ভ্যাকসিন আমরা পাবো। তাদের সাথে আমাদের আরো আলোচনা চলছে যে তারা সঠিক সময়ে যদি তারা দিতে পারে আমরা তাদের এই চুক্তি আওতায় যা আছে আমরা আরো বাড়িয়ে নেওয়ার জন্য আমরা আগ্রহী। ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে কেনা 3 কোটি ডোজের মধ্যে দেশে এসেছে মাত্র 70 লাখ। তবে আসার কথা, বাকি টিকা আসা শুরু হচ্ছে আগস্টেই। সেরাম ইনস্টিটিউট জানিয়েছে যে তারাও আবার আমাদের 2 কোটি 30 লক্ষ ভ্যাকসিন যেটা পাওনা আছে তারা সেটা দেওয়া শুরু করবে। তাহলে পরে আমরা আমাদের সক্ষমতা আরো বৃদ্ধি পাবে। আগামী বছরের এপ্রিলের মধ্যে কোভ্যাক্স থেকে জনসনের 7 কোটি টিকা পাবে সরকার। তা দিয়ে 7 কোটি মানুষকে টিকা দেয়া যাবে। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গত 24 ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও 18 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় 8 উপসর্গ নিয়ে 10 জন মারা গেছেন। সেখানকার পরিস্থিতি নিয়ে জানাতে রাজশাহী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাইনুল হাসান। মাইনুল, সেখানকার চিকিৎসকরা কি বলছেন? আসলে করোনায় তো দিন দিন মৃত্যু হার এবং সংক্রমণ হার বেড়ে চলেছে সেখানে, আর আজ সকাল থেকে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। আপনার কাছে আর কি তথ্য রয়েছে? রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মৃত্যুর যে মিছিল সেটি কিন্তু একেবারে থামছে না।
আমরা দেখছি গত 24 ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে 19 জন মারা গেছে। তার মধ্যে 8 জন করোনা আক্রান্ত হয়ে 10 জন উপসর্গ নিয়ে, একজন মারা যাওয়ার পর করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়ার পর নেগেটিভ আসছে তার। তো সেক্ষেত্রে বলা যায় যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সংখ্যা কিন্তু দিন দিন বেড়েই যাচ্ছে। আমরা কথা বলেছি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানির সাথে। তিনি জানিয়েছেন যে হাসপাতালে প্রতিদিন এর আগে যে হারে রোগীর সংখ্যা ভর্তি হচ্ছে তার সংখ্যা কিন্তু কমেছে। তিনি বলছেন যে করোনার দ্বিতীয় পর্যায়ে যে সংক্রমণ সেটি কিন্তু একেবারে চূড়ান্ত পর্যায়ে, যেহেতু রাজশাহীতে 1 মাসের বেশি সময় ধরে লকডাউন চলছে। সেক্ষেত্রে তিনি আশা করছেন যে আগামী 10 দিনের মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির সংখ্যাও কিন্তু কমে আসবে। তবে আমরা দেখছি যে করোনার নমুনা পরীক্ষা বিবেচনা যে শনাক্তের হার সেটি কিন্তু 3 দিনে বেশ কিছু বেড়েছে। আমরা দেখেছি যে গত 2 দিন আগে ছিল 25%, গত 24 ঘন্টার আগের দিন ছিল 29% এবং গত 24 ঘন্টায় রাজশাহী 2টি পিসিআর ল্যাবে করোনার নমুনা পরীক্ষা বিবেচনার হার দাঁড়িয়েছে 33%। অর্থাৎ বলা যায় রাজশাহীতে করোনা সংক্রমণের হার কিন্তু বাড়ছে। এক্ষেত্রে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বোধ একেবারেই কম। স্বাস্থ্য বিভাগ বলছে সাধারণ মানুষ যে সরকার ঘোষিত যে স্বাস্থ্যবিধি মানা বা যে অন্যান্য যে স্বাস্থ্যবিধি মানার যে বিষয়গুলো আছে সেগুলো যদি না মানে সেক্ষেত্রে এই সংক্রমণের হার কিন্তু দিন দিন বাড়বে। ন্যূনতম বাড়ি থেকে বের হলে মাস্ক ব্যবহারের বিষয়টি নিশ্চিত করতে হবে। এইটি যদি অন্তত নিশ্চিত করা যায় সেক্ষেত্রে রাজশাহীতে করোনার যে সংক্রমণের হার দিন দিন বাড়ছে সেটি কিছু হলেও রোধ করা সম্ভব হবে। এবং জানিয়ে রাখছি টিকার বিষয়টি রাজশাহী মেডিকেল হাসপাতালে আজকে থেকে মডার্নার টিকা দেওয়া শুরু হবে সিটি কর্পোরেশন এলাকায়, এবং রাজশাহী 9টি উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে কিন্তু সিনোভ্যাক্সের টিকা দেওয়া শুরু হবে। আমরা জানি যে এর মধ্যে মডার্নার 18,000 ডোজ টিকা কিন্তু রাজশাহীতে এসে পৌঁছেছে এবং সিনোভ্যাক্সের কিন্তু 60,000 ডোজ রাখা আছে। সেক্ষেত্রে টিকার কোনো ঘাটতি সেটি এখানে রাজশাহীতে হবে না। এবং সিভিল সার্জন বলছে যে রাজশাহীর সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো আজকে থেকে প্রস্তুত, যেখানে সিনোভ্যাক্সের টিকাগুলো দেওয়া হবে। এবং এই কাজে নিয়োজিত যেসব স্বাস্থ্যকর্মীরা আছে তাদের প্রশিক্ষণ থেকে শুরু করে সব ধরনের কার্যক্রম তাদের সম্পূর্ণ। অর্থাৎ আজকে থেকে পুরোদমে কিন্তু রাজশাহী জেলা এবং সিটি কর্পোরেশন এলাকায় টিকাদান শুরু হবে। এবং সবাই স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে যে সাধারণ মানুষের মধ্যে গতবার যে টিকা নিয়ে একটা অনীহা ভাব ছিল, কিন্তু এইবার তারা যেভাবে নিবন্ধন করছে সেইটি নিয়ে কিন্তু বোঝা যাচ্ছে যে মানুষের টিকার প্রতি যে টিকা নেওয়ার যে আগ্রহ সেটি বেড়েছে। তো আজকে থেকে টিকাদান শুরু হবে এবং সবাইকে টিকা দেওয়ার জন্য রাজশাহীতে যথেষ্ট পরিমাণ টিকা মজুদ আছে বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে। মাইনুল হাসান জানাচ্ছিলেন করোনা পরিস্থিতি এবং টিকাদান কার্যক্রমের বিস্তারিত রাজশাহী থেকে। 15 থেকে 22 জুলাই পর্যন্ত শিথিল হবে চলমান বিধিনিষেধ। মঙ্গলবার এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হবে বলে জানিয়েছে তথ্য অধিদপ্তর। 23 জুলাই থেকে আবারও কঠোর বিধিনিষেধ বলবৎ থাকবে। ঈদের চাপ সামলাতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। করোনার বিস্তার ঠেকাতে কঠোর বিধিনিষেধ বলবৎ 14 জুলাই পর্যন্ত, কিন্তু করোনা সংক্রমণ ও মৃত্যু এখনও ঊর্ধ্বমুখী। এর মধ্যেই ঈদে মানুষের চলাচল ও পশুর হাট বিবেচনায় নিয়ে শিথিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তথ্য অধিদপ্তর জানিয়েছে 15 জুলাই থেকে 8 দিন তা কার্যকর থাকবে। মঙ্গলবার জারি হবে এ সংক্রান্ত প্রজ্ঞাপন। সোমবার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, পশু ব্যবসায়ী, দোকান মালিক ও ঈদে বাড়ি ফেরা মানুষের কথা চিন্তা করা হচ্ছে। প্রজ্ঞাপনে বিষয়গুলো পরিষ্কার করা হবে বলে জানান তিনি। এই যে ঈদের সময় সব দোকান মালিক সমিতি যারা আছে তারা কিন্তু এই 2 ঈদের জন্যই বসে থাকে, তাদের সমস্ত খরচ কিন্তু এই 2 ঈদের সময় হয়। এই সব কিছু চিন্তা ভাবনা করেই সরকার জীবিকা এবং জীবনের তাগিদে যেগুলি প্রয়োজন সেইগুলোর মাথায় রেখেই যা কিছু করার নির্দেশনা আপনি শুনতে পাবেন। এ সময় স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন ফাঁকা রেখে গণপরিবহনও চলবে। এর মধ্যেই রেল মন্ত্রণালয় জানিয়েছে প্রতিদিন 50 ভাগ টিকিট বিক্রি করা হবে। এছাড়া খুলে দেওয়া হবে দোকানপাট, শপিং মল। আমাদের সচেতন অবশ্যই হতে হবে। আমরা সরকারি পুলিশ দিয়ে কতখানি সচেতন করব, তারা যদি নিজের থেকে সচেতন না হয়। আমরা আপনাদের মাধ্যমে সবসময় আহ্বান করে আসছি তারা যেন স্বাস্থ্যবিধি মেনে চলে এবং অবশ্যই যেন মাস্ক পরে তারা তাদের 24 ঘন্টার মধ্যে যতক্ষণ প্রয়োজন মাস্ক যেন তারা রাখে। তবে 23 জুলাই থেকে আবারও কঠোর বিধিনিষেধ শুরু হবে বলে জানিয়েছে তথ্য অধিদপ্তর। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লকডাউনের রাজধানীর সার্বিক পরিস্থিতি নিয়ে জানাতে যাত্রাবাড়ি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নাহিদ কামাল। নাহিদ, এই মুহূর্তে যাত্রাবাড়ির চিত্র কেমন দেখছেন? যেগুলো হচ্ছে আজকে কঠোর লকডাউনের 13তম দিনে আমরা সকাল থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্ট থেকে যখন সংবাদ সংগ্রহ করছিলাম, যেটি দেখছিলাম হচ্ছে তুলনামূলকভাবে আজকে রাস্তায়
যানবাহনের পরিমাণ যেমন বেশি, মানুষও কিন্তু অনেক বের হচ্ছে। এর মধ্যে হচ্ছে গতকাল যেহেতু লকডাউন শিথিলের ব্যাপারে একটি ঘোষণা আসছে এবং আজকে হয়তো প্রজ্ঞাপন জারি হতে পারে, এবং এমন ঘোষণায় কিন্তু রাস্তায় মানুষের চলাচল বেড়েছে। এবং যেটি হচ্ছে, আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে বিভিন্ন ভ্যানে চড়ে অনেকে আসছেন। সেক্ষেত্রে ভ্যান থেকে শুরু করে বিভিন্ন পরিবহনে গাদাগাদি করে অনেকে তার গন্তব্যে যাওয়ার জন্য যে চেষ্টা সেটি করছেন। সেক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা যারা আছেন তারা অনেক ক্ষেত্রে কাউকে নামিয়ে দিচ্ছেন। তবে এই সকাল সময়তে শুধুমাত্র ট্রাফিক পুলিশের কর্মকর্তারা যারা আছেন তারা ছাড়া সড়কে কিন্তু আমরা আর তেমন কোনো বাহিনীর তৎপরতা এখন পর্যন্ত আমাদের চোখে পড়েনি। তবে আমরা তাদের সাথে যোগাযোগের পরে যেটি জানতে পারছি সেটি তারা হয়তো 9টার পর থেকে বিভিন্ন পয়েন্টে সেনা সদস্য থেকে শুরু করে র্যাব এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটগণের যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কথা রয়েছে সেটি তারা পরিচালনা করবে। তবে যেহেতু একটা ঘোষণা আসছে যে লকডাউন শিথিল হচ্ছে, সেই ক্ষেত্রে আগে থেকেই আজকেও আমরা যেটি দেখছি অনেকেই কিন্তু মূলত বাসা থেকে বের হচ্ছেন এবং বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য তারা বিভিন্ন পরিবহন ব্যবহার করছেন। সেই ক্ষেত্রে তারা অনেক যুক্তি দেখাচ্ছেন। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা যারা জরুরি প্রয়োজন ছাড়া বেরোচ্ছেন এবং প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারছেন না তাদেরকে কাউকে জিজ্ঞাসাবাদ করছেন এবং কাউকে আইনের আওতায় আনার জন্য তাদের যে প্রক্রিয়া সেটি সম্পন্ন করছেন। এছাড়া অন্য যেসব গাড়ি চলছে এসব গাড়ির মধ্যে আমরা যদি আপনাকে একটু বলি, বিভিন্ন হাইস বা মাইক্রো অথবা আপনার পিক আপ গাড়ি যেগুলো রয়েছে বা মালবাহী গাড়ি যেগুলো রয়েছে সেগুলোতে করে কিন্তু মানুষ বিভিন্ন গন্তব্যে যাচ্ছেন। যাত্রাবাড়ি এলাকাটার মধ্যে যেহেতু আড়ত কেন্দ্রিক এলাকা, এখানে কিন্তু বিভিন্ন ব্যবসায়ীদের যাতায়াত বেশি। সেই ক্ষেত্রে এই জায়গাটিতে একেবারে স্বাস্থ্যবিধি না মানার প্রবণতাটাই কিন্তু বেশি লক্ষ্য করা যাচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা তাদের অনেকটা অসহায়ত্বই আমাদের কাছে প্রকাশ করেছেন, কেননা আড়ত এলাকা হওয়াতে এখানে মানুষের চলাচল অনেক বেশি এবং এই সকাল সময় থেকে যারা ব্যবসায়ী তারা এখান থেকে কাঁচামাল এবং অন্যান্য মালামাল নিয়ে গিয়ে কিন্তু তাদের ব্যবসায়ী স্থলে চলে যাচ্ছে এবং সেই ক্ষেত্রে এই জায়গাটিতে স্বাস্থ্যবিধি মানা বা সরকারের যে বিধিনিষেধ রয়েছে সেটি নিশ্চিতের জন্য তাদের যে তৎপরতা সেটি অনেকটাই ব্যাহত, যার কারণে কিনা আসলে বিধিনিষেধ কতটুকু কার্যকর হবে সেই সংখ্যা কিন্তু থেকে যায়। আজকে আমরা আপনাকে যদি একটু জানাই, অন্য দিন সড়কে আমরা সকাল মূলত 8টার পর থেকেই যেমনটা দেখি হচ্ছে বিভিন্ন বাহিনীর তৎপরতা দেখা যায়, বিভিন্ন সড়কের চেকপোস্ট দেখা যায়। আজকে তুলনামূলক অনেকটাই কম মনে হচ্ছে। বলা চলে যে সব কিছু মিলিয়ে রাজধানীর বিভিন্ন পয়েন্টে আজকে সকালের চিত্র যেটি দেখছি অনেকটা ঢিলেঢালাভাবেই লকডাউন চলছে। যাত্রাবাড়ির চিত্র জানাচ্ছিলেন নাহিদ কামাল। যেমনটি দেখছিলাম লকডাউন শেষ হওয়ার পথে এবং অনেকটাই শিথিল এবং স্বাভাবিক দিনের মতোই যানবাহন এবং মানুষের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। দর্শক দেখছেন বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে আরও যা থাকছে। রোহিঙ্গা প্রত্যাবাসনের গতি বাড়াতে জাতিসংঘের সর্বসম্মত প্রস্তাব পাস, নৃশংসতার জবাবদিহি নিশ্চিত দাবি। লকডাউনের জন্য গ্রামাঞ্চলে দেরিতে বসেছে কোরবানি পশুর হাট, ক্রেতা না থাকায় লোকসানের শঙ্কায় খামারিরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজের 2 লাখেরও বেশি শিক্ষার্থীর টিকা দেওয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেই। বিষয়টি নিয়ে হতাশ শিক্ষার্থীরা, তবে কর্তৃপক্ষ বলছে টিকা দেওয়ার বিষয়ে আলোচনা চলছে। করোনার কারণে 15 মাসের বেশি সময় ধরে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার্থীদের টিকা দিয়ে বিশ্ববিদ্যালয় খোলা হবে। এরই মধ্যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা দেয়া শুরু হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরও টিকা দেওয়ার জন্য তথ্য নেওয়া শুরু হয়েছে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীদের টিকা দেওয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেই। কলেজ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি, কলেজ কর্তৃপক্ষ আমাদেরকে সন্তোষজনক কোনো আনসার দিতে পারে না। 7 কলেজেরও যাতে অতি দ্রুত এই ভ্যাকসিনের আওতায় নিয়ে আসে। এদিকে কর্তৃপক্ষ বলছে টিকা দেওয়ার বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। আগামী সপ্তাহে একটা সিদ্ধান্ত আসতে পারে। শিক্ষার্থীদের একাডেমিক ক্ষতি পোষাতে শিক্ষাবর্ষ 8 মাস করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। কিন্তু আমাদের 7 কলেজের আমাদের নিজস্ব ডাটাবেজ আছে, আমরা চাইলে খুব দ্রুত সরকারকে যে কোনো সময় তথ্য দিয়ে দিতে পারবো। আমরা আমাদের যে ডাটাবেজ আছে সেখান থেকে তথ্যগুলো কাস্টমাইজ করতেছি। 1 বছরের যে বছরটা শিক্ষা বছর সেটাকে হয়তো 8 মাসে নিয়ে আসা হবে। এটা আপৎকালীন একটা ব্যবস্থা আর কি, এটা তো পুরোপুরি না। তো সেটা হলো আমাদের সেশন জাম থাকবে না। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বলছে তালিকা পেলেই টিকা দেওয়ার জন্য ব্যবস্থা নেওয়া হবে। ইউজিসি হয়ে শিক্ষা মন্ত্রণালয় হয়ে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে
খুব দ্রুততম সময়ের মধ্যেই আমরা এটা পাঠাতে পারবো বলে আমি বিশ্বাস করি। অধিভুক্ত 7 কলেজে শিক্ষার্থী আছে 2 লাখের বেশি। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বরিশালে সোমবার করোনা শনাক্তের হার ছিল 64.36%। বাড়তি রোগের চাপে কয়েক দফায় শেরেবাংলা মেডিকেল করোনা ইউনিটে বাড়ানো হয়েছে শয্যা সংখ্যা। এরপরও রোগীর চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। এই অবস্থায় জেনারেল হাসপাতালে নতুন করোনা ইউনিট চালুর কথা জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ। গত বছরের মার্চে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চালু হয় 10 শয্যার করোনা ইউনিট। এরপর রোগী বাড়তে থাকায় দফায় দফায় বাড়ানো হয়েছে শয্যা। সবশেষ গত জুনে করোনা ইউনিটের শয্যা সংখ্যা বাড়িয়ে করা হয় 300। এরপরও রোগীর চাপ বেড়ে যাওয়ায় হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। আর শয্যা বাড়ালেও সেই অনুপাতে বাড়ানো হয়নি জনবল। 5 জন 4 জন নার্সে টোটালটা মেনটেনেন্স করে, এটা তো সম্ভব না। তাছাড়া আপনার যে এই যে স্টাফেরা ক্লিন, এই যে ক্লিন জিনিসটা, এই জিনিসটাও করে না, এরা এত সামলাইতে পারতেছে না। ওভারঅল আমাদের আইসিইউ বেড বেড়েছে, আমাদের এখন 22টি আইসিইউ আছে, সবসময় ফিল আপ থাকে। এখন পর্যন্ত সংকট দেখা দেয়নি, আমরা চেষ্টা করতেছি সবকিছু ওভারকাম করার। এদিকে করোনা আক্রান্ত হয়ে প্রতিদিনই সেবা নিতে ভিড় করছেন রোগীরা। প্রিয়জনের সুস্থতা নিশ্চিতে হাসপাতালে যেন এখন শেষ ভরসা স্বজনদের কাছে। অক্সিজেনটা ম্যানেজ করা টাফ। অক্সিজেনটা আমরা খুব আসলেই যে একদম পাচ্ছি সেটা না, তারপরেও মোটামুটি ম্যানেজ করা যাচ্ছে। যেটা সিলিন্ডার রোগীর তুলনায় বেড কম, তো আমরা ফ্লোরে আছি, অক্সিজেন আছে কিন্তু অক্সিজেন উপরে যে মিটারের সংকট। রোগীর চাপ বাড়তে থাকায় বরিশাল জেনারেল হাসপাতালে নতুন করে করোনা ওয়ার্ড চালু করার কথা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। 300 শয্যা উন্নীত করা হয়েছে। এটা যদি আমাদের পরিপূর্ণ হয়ে যায়, আপনারা জানেন আমাদের জেনারেল হাসপাতাল আছে, জেনারেল হাসপাতাল কিন্তু অলরেডি এটা প্রস্তুত হয়ে আছে। পরবর্তীতে কোনো রোগী আসলে আমাদের জেনারেল হসপিটালে আমাদের সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই আছে, সেখানে আমরা সেই রোগীগুলি আমরা ভর্তি করব। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এ পর্যন্ত অন্তত 1525 করোনা রোগী চিকিৎসা নিয়েছেন, যার মধ্যে মারা গেছেন 229 জন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। খালেদা জিয়া গৃহবন্দী নেই, সাজা স্থগিতের সব সুযোগ সুবিধা ভোগ করছেন তিনি। এ প্রসঙ্গে মানবাধিকার সংক্রান্ত যুক্তরাজ্যের প্রতিবেদন বানোয়াট ও উদ্দেশ্যে প্রণোদিত। সোমবার দুপুরে নিজ দপ্তরে এমন মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। আর এর প্রতিবাদে ব্রিটিশ পার্লামেন্টে স্পিকারের কাছে চিঠি পাঠানো হবে বলে জানান আইনমন্ত্রী। বৈশ্বিক মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের বার্ষিক প্রতিবেদনে বাংলাদেশের রাজনৈতিক স্বাধীনতা 2020 সালে নিয়ন্ত্রিত ছিল বলে মন্তব্য করা হয়। এতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শর্ত সাপেক্ষে সাজা স্থগিতের প্রসঙ্গটিও তুলে ধরা হয়েছে। বলা হয়েছে 2020 সালের পুরো সময় তিনি ঢাকায় গৃহবন্দী ছিলেন। এ প্রসঙ্গে নিজ দপ্তরে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ ধরনের বিভ্রান্তিকর তথ্য যুক্তরাজ্য সরকারের কাছ থেকে আশা করেনি বাংলাদেশ। শি ইজ নট হাউস অ্যারেস্ট, এবং তাদের তথ্যটা নির্ভুল না, এবং তারা দুঃখের বিষয় যে তারা মাতব্বরি করে। তারা তাদের নিজের চোখে নিজের চেহারাটা আগে আয়নায় দেখুক, তারপরে অন্যরে আপনার উপদেশ দেব। আমরা চাই তারা যে রিপোর্ট দিবে এগুলো তথ্য নির্ভর হলে আমাদের জন্য উপকার। আর যদি বানোয়াট দেওয়া হয় তাহলে এটা কিন্তু মোটেই কাজে না, এটা তখন মনে হবে যে এটি উদ্দেশ্য প্রণোদিতভাবে করেছে। এ বিষয়ে আইনমন্ত্রী জানান, খালেদা জিয়ার পরিবারের আবেদনের ভিত্তিতে তার দণ্ড স্থগিত করা হয়েছে। তিনি কখনো গৃহবন্দী ছিলেন না। চিকিৎসার জন্য তাকে সরকারের অনুমতিও নিতে হচ্ছে না। দণ্ডাদেশ স্থগিত করায় যে মুক্ত হওয়ার যেই সকল সুবিধা তিনি সবই এনজয় করছেন, সেইখানে আমরা তাকে গৃহবন্দী করে রাখি নাই। এটা একদম মিথ্যা কথা, এটার কোনো আইনি ভিত্তি নাই। এর প্রতিবাদে ব্রিটিশ পার্লামেন্টের হাউস অফ কমন্সের স্পিকারের কাছে পত্র লিখব। সরকারের এই দুই মন্ত্রী আরও মন্তব্য করেন, এ ধরনের ভিত্তিহীন প্রতিবেদনের কারণে বিশ্বের কাছে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রবাসী দেশের নারী শ্রমিকরা শারীরিক নির্যাতন সহ নানা সমস্যায় জর্জরিত, অথচ তাদের সমস্যা সমাধানে নেই কোনো রাষ্ট্রীয় উদ্যোগ। দূতাবাসগুলোর ভূমিকাও দায়সারা। দেশের মোট প্রবাসী শ্রমিকের মাত্র 12% নারী। সংখ্যা কম হলেও প্রবাসী আয়ে তাদের ভূমিকা খাটো করে দেখার উপায় দেখছেন না বিশেষজ্ঞরা।
এত কষ্ট করছে খাবারের পৃথিবীর বুকে কিছু কষ্ট না করে তার পিছে অত্যাচার হয় দেখা বাধ্যতা কোম্পানি ছেড়ে যায় বেতন দেয় নাই 2 বছরের অনেক কষ্ট দিছে আমারে। নারায়ণগঞ্জের শারমিন আক্তার বছরখানেক আগে সৌদি আরব থেকে নির্যাতিত হয়ে দেশে ফিরেছেন। পাশবিক নির্যাতনে মৃত্যু হয়েছে তার গর্ভের যমজ সন্তানের। মাস 4 আগে দেশে ফিরলেও অসুস্থ স্বামী আর সন্তানদের নিয়ে না খেয়ে দিন কাটছে তার। খাবারের চোটে কান্না করতাম, নামাজ পড়তাম আল্লাহ তুমি আর কাউরে বিদেশ আইনো না। একই জায়গার বাসিন্দা ফারজানা, তিনিও নানা নির্যাতনের শিকার হয়ে 1 বছর জর্ডান থেকে দেশে ফিরেছেন। ধার দেনা করে কোনো রকম চলছে তার জীবন। বারবার নিয়ে অপমান করে, এটা করে ওইটা করে, কাজের ক্ষেত্রে কাজ পারে না, এটা সেটা। সৌদি ফেরত রেখা মুখের ভাষাই বলে দেয় কি হয়েছে তার সঙ্গে। ভদ্র মেয়েরা কি কোনো কিছু বলে? সহজে বলেন আমার অনেক কষ্ট নির্যাতন করছে। পারিবারিক নির্যাতনে পিষ্ট হয়ে বা একটু সচ্ছলতার জন্য দেশের বাইরে পাড়ি জমান বাংলাদেশের নারী শ্রমিকরা, কিন্তু সেখানে গিয়েও পড়তে হয় বিপত্তিতে। সেখানে শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের শিকার হতে হয় তাদের, ফলে বাধ্য হয়ে দেশে ফিরে। কিন্তু দেশে ফিরেও সামাজিক বা পারিবারিকভাবে কোণঠাসা হয়ে পড়ে এইসব নারীরা। 2016 থেকে এই পর্যন্ত 5 শতাধিক নারীর মরদেহ দেশে ফিরেছে। এদের মধ্যে 2 শতাধিক আত্মহত্যা করেছেন। তাদেরকে মারা হচ্ছে, পিটানো হচ্ছে, তাদেরকে খাবার দেওয়া হচ্ছে না, তাদেরকে বাথরুমে বন্দি করে রাখা হচ্ছে ঘন্টার পর ঘন্টা, এবং এই মানসিক অ্যাবিউজ এগুলোর মাধ্যমে তাদেরকে কন্ট্রোল করার চেষ্টা করা হচ্ছে। সেগুলো আমাদের খুব শক্তভাবে বিচার চাওয়া উচিত। তারা যেন মনে না করে যে বাংলাদেশ থেকে একটা মেয়ে যাচ্ছে মানে আমি তার সাথে যা ইচ্ছা তাই করতে পারবো, ইচ্ছা মতো টর্চার করতে পারবো। আমার কাছে মনে হয় সেই ক্ষেত্রে আমাদের দূতাবাস, আমাদের সরকার আর সবাই মিলে আমাদের সোচ্চার হতে হবে। প্রায় 10 লাখ নারী শ্রমিক দেশের বাইরে কাজ করছেন। 2019 সালের বিভিন্ন দেশ থেকে খালিয়াতে ফেরেন 3164 জন, আর গত বছর ফিরেছেন 50,000-এরও বেশি। সে যদি প্রমাণ করতে পারে যে তার উপর অত্যাচার হয়েছে, হোমক হয়েছে, আমরা কোর্টে গিয়ে কেস করি, কয়েকটা কেসে আমরা উইন করেছি, কিন্তু অনেকে বলে নির্যাতন, কিন্তু যখন কোর্টে নিয়ে যাওয়া হয় তখন আর বলে টলে না, তখন দেশে চলে আসার জন্য পাগল হয়ে যায়, তার ফলে কেসটা পার্সু করা যায় না। সরকারি তথ্য মতে প্রবাসী নারী শ্রমিকদের মধ্যে 35% শারীরিক ও যৌন নির্যাতনের শিকার, আর 44% নিয়মিত বেতন না পেয়ে দেশে ফেরেন। মোহাম্মদ ওমর ফারুক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর শেরেবাংলা নগর এলাকা থেকে অস্ত্রসহ মুশফিকুর রহমান উজ্জ্বল নামে এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে। র্যাব জানায় সোমবার গোপন সংবাদের ভিত্তিতে শাপলা হাউজিং এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মুশফিককে বিদেশি অস্ত্রসহ আটক করে তারা। তার বিরুদ্ধে ধর্ষণ, জমি দখল সহ একাধিক মামলা রয়েছে। মুশফিকুর রহমান উজ্জ্বল শেরেবাংলা নগর থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। করোনা পরিস্থিতি ও লকডাউনের কারণে দেশের বেশিরভাগ জায়গাতে এখনও বসেনি কোরবানি পশুর হাট। তবে গ্রামাঞ্চলের কিছু হাট চালু থাকলেও নেই ক্রেতা। এই অবস্থায় লোকসানের শঙ্কা দেখা দিয়েছে খামারি ও ব্যবসায়ীদের মাঝে। লক্ষ্মীপুরের 5 উপজেলায় এবার পশুর হাট বসেছে 24টি। এসব হাটে পশু সরবরাহ থাকলেও নেই ক্রেতা। লকডাউনের জন্য হাট বসেছে দেরিতে, তার উপর করোনার কারণে হাটে যাচ্ছেন না ক্রেতারা। এ অবস্থায় দুশ্চিন্তায় পড়েছেন পশুর মালিকরা। ছাগল বাজার আনছি বেচতে পারি না, এখন কাস্টমার নাই, কোনো বেচা কিনি নাই। দূর দূরান্ত থেকে এসে গরু ছাগল নিয়ে খুব কষ্টে আছি। মানুষের বাড়ি ঘরে গরু রাখি, আমরা বাজারে উঠতে পারতেছি না, কোনো ক্রেতা বিক্রেতা নাই। এখন টাকা পয়সা আমরা কন্ট্রোল উঠবো, এখন একজনের কাছ থেকে নিয়ে আসে মাল কিনে নিয়ে আসি, এখন তো কোনো ছাড়া নেই, লোকজন আসতেছে না, নেই। স্থানীয় হাটে ক্রেতা সংকটে কুড়িগ্রামের খামারি ও ব্যবসায়ীরা কোরবানির পশু নিয়ে ছুটছেন এক হাট থেকে আরেক হাটে। এতে অতিরিক্ত খরচ হচ্ছে তাদের। তারপরও পশু বিক্রি না হওয়ায় পড়েছেন বিপাকে। খুব গ্রামগঞ্জে থেকে গরু কিনছি, হাটেও কিনছি, এখন আমি বাজারে নিয়ে যাব, পথ পাইতেছি না। যে হাটে যাই আমাদেরকে ওখান থেকে রিটার্ন হয়ে আসি, তারপরে গাড়ি ভাড়া দিচ্ছি, আমরা গরুগুলো খাচ্ছে, তাদের সেই খরচগুলো আমাদের অনেক গরু বিয়ার করতে হচ্ছে। খামারি ও ব্যবসায়ীদের কথা বিবেচনা করে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে কোরবানির পশুর হাট চালুর কথা জানিয়েছেন জেলা প্রশাসক। উপজেলা নির্বাহী অফিসারদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যারা ইজারাদার তাদেরকে যাতে এই করোনাকালীন সময়ে সামাজিক দূরত্বগুলো মেনটেন থাকে এবং বাজারগুলো সম্প্রসারণ করা হয়। এদিকে জয়পুর হাটে 12,000 খামারে প্রস্তুত করা পশু নিয়েও বিপাকে পড়েছেন খামারিরা। হাট চালু না হওয়ায় অনলাইনে বিক্রির চেষ্টা করেও সাড়া মিলছে না ক্রেতার। আমরা অনলাইন প্ল্যাটফর্মেও যখন বিক্রি করতে যাচ্ছি একটু জটিল পরিস্থিতির শিকার হচ্ছে, অনেকে আমরা জানতেছি না এবং ক্রেতাও কম থাকার কারণে আমাদের গরুগুলো অবিক্রিত থাকবে।
স্বাস্থ্যবিধি মেনে কোরবানির পশু বিক্রির সুযোগ করে দিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন খামারি ও ব্যবসায়ীরা। শাহনাজ পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। রপ্তানিমুখী শিল্পের পণ্য পরিবহনে জিপিএস সিস্টেম চালুর বিষয়ে একমত সরকার এবং তৈরি পোশাক মালিকদের সংগঠন। সোমবার সচিবালয়ের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাংবাদিকদের জানান, আগামী 2 মাসের মধ্যে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সিসি ক্যামেরার আওতায় আনা হবে। সম্প্রতি নারায়ণগঞ্জের 5 প্রতিষ্ঠানের প্রায় 10 কোটি টাকার রপ্তানি পণ্য চুরি করে সংঘবদ্ধ একটি চক্র। এই ঘটনায় চুরি চক্রের 10 সদস্যকে আটক করে পুলিশ। উদ্ধার করা হয় প্রায় 1.5 কোটি টাকা মূল্যের মালামাল। এরপরই মহাসড়কে পণ্যের নিরাপত্তায় বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠক শুরু করে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ। সোমবার সচিবালয়ে বিজিএমইএর সভাপতি ফারুক হাসানের নেতৃত্বে একটি দল দেখা করেন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। এ সময় তারা বলেন, হাইওয়েতে রপ্তানি পণ্য চুরি হওয়াতে বিদেশি ক্রেতাদের কাছে যেমন ব্যবসায়ীদের প্রতিশ্রুতি নষ্ট হচ্ছে, তেমনি সুনাম ক্ষুণ্ণ হচ্ছে দেশের। গাড়ির মধ্যে থেকে যেন যে মাল চুরি হয় সেটার জন্য কঠোরভাবে উনি ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছেন সব ডিপার্টমেন্টকে, এবং আমরা আশা করি, আমরা আশ্বস্ত এ ব্যাপারে যে আগামীতে আমাদের কোনো মাল চুরি হবে না, এবং এটার ব্যাপারে আমরা সবাইকে সহযোগিতা করার আমরা আলোচনায় এসেছি। এ সময় পররাষ্ট্রমন্ত্রী জানান, সড়কি নিরাপত্তার বিষয়টি গুরুত্ব সহকারে দেখছেন তারা। রপ্তানি পণ্যবাহী গাড়ির গতিবিধি নিয়ন্ত্রণে গাড়িতে জিপিএস সিস্টেম চালু থাকতে হবে। এছাড়া 252 কিলোমিটার দীর্ঘ ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায় আনা হচ্ছে। হাইওয়ে পুলিশ কোনো কাভার্ড ব্যান্ড ট্র্যাকিং সিস্টেম না থাকলে তাকে আর হাইওয়েতে উঠতে দেবে না। আপনাদের প্রোডাক্টস এর যেখানে যাবে বানানো সেগুলো যে স্টিকার এবং তার একটা যথাযথ ডকুমেন্টগুলো যেন পণ্যবাহী ট্রাকের থাকে এবং পুলিশ যেন দূরের থেকে সেটা বুঝতে পারে সেটা এক্সপোর্টের জন্য যাচ্ছে। যে কোনো রপ্তানি পণ্য পরিবহনে পুলিশের ফোকাল পয়েন্ট প্রস্তুত থাকবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গার্মেন্টস ছাড়া অন্য খাতের শ্রমিকদের দিকে নজর নেই কারো। সেসব কারখানার কর্মপরিবেশ ও শ্রমিকদের বেতন ভাতা নিয়েও রয়েছে অভিযোগ। এই পরিস্থিতিতে দ্রুত ঝুঁকিপূর্ণ খাতগুলো চিহ্নিত করে সংস্কারের পরামর্শ সংশ্লিষ্টদের। পাশাপাশি মালিকদের সচেতন হওয়ার আহ্বান পরিদর্শন অধিদপ্তরের। বৃহস্পতিবার নারায়ণগঞ্জে সেজান জুস কারখানায় আগুনে মারা যায় 52 শ্রমিক। এরপর আলোচনায় পোশাক খাতের বাইরে অন্য শিল্প শ্রমিকদের কর্মপরিবেশ। তাজরিন ও রানা প্লাজা ট্র্যাজেডির পর পোশাক শ্রমিকদের কর্মপরিবেশের উন্নয়ন হলেও অবহেলিত অন্যরা। এজন্য সরকারের সদিচ্ছা ও কারখানা মালিকদের দায়ী করছেন সংশ্লিষ্টরা। বিধিবিধানগুলো আছে, কিন্তু বাস্তবে এগুলো পালন করা হচ্ছে না, এগুলো অনুসরণ করা হচ্ছে না। এখন কেন অনুসরণ করা হচ্ছে না? আমরা কারণ হিসেবে বলতেছি যে মনিটরিং, সরকারের যে মনিটরিং অথরিটি, তাদের মনিটরিং ব্যবস্থা শক্তিশালী না। তারা যদি বাধ্য করত, কারণ আইন হচ্ছে আপনি বাস্তবায়ন না করলে আপনার শাস্তি হবে, আপনার জেল জরিমানা হবে। এখন সেটা যদি না হয় তাহলে তো বাস্তবায়নের দিকে যাবে না। সিপিডির গবেষণা পরিচালক জানান, অন্যান্য খাতের শ্রমিকদের কর্মপরিবেশের নিরাপত্তা দেখভালের জন্য পর্যাপ্ত অবকাঠামো গড়ে ওঠেনি। গার্মেন্টসের মতো অন্য খাতেও নজর দেওয়ার তাগিদ। কারখানার স্ট্রাকচারাল দুর্বলতা, ইলেকট্রিক্যাল, ফায়ার এবং কাঠামোগত দুর্বলতার বিষয়গুলো এখনও বড় নজরদারিতে আনা হয়নি। আমরা মনে করি যে সরকারের উচিত হবে এই সেজান দুর্ঘটনার পরে অন্যান্য খাতগুলোতেও রানা প্লাজার মতো ইন্টেন্সিভ ওয়েতে পর্যবেক্ষণ করা, মনিটরিং করা এবং সেটির জন্য কর্মপরিকল্পনা নেওয়া। তবে শ্রমিক নিরাপত্তার নজরদারিতে জনবল সংকটের কথা জানায় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। আসলে আমরা আরো এগোতে পারতাম ইনস্পাইট অল আমার জনবল কম থাকলেও, এটা আমি মনে করি, আমার পার্সোনাল ওপিনিয়ন। ল্যাক অফ অ্যাওয়ারনেস রিগার্ডিং ওয়ার্কপ্লেস সেফটি, এটার জন্য আমাদের সোশ্যাল ক্যাম্পেইন টু রেজ অ্যাওয়ারনেস প্রয়োজন। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের হিসেবে নিবন্ধিত কারখানা, দোকান ও প্রতিষ্ঠান প্রায় 90,000 এবং অনিবন্ধিত 4,40,000-এর বেশি। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জে হাশিম ফুডস লিমিটেডের কারখানার আগুন লাগার ঘটনায় শ্রমিকদের শুধু জীবন যায়নি, জীবিকা নিয়ে অনিশ্চয়তায় পড়েছে বেঁচে যাওয়া শ্রমিকেরা। জুন মাসের বেতন, বোনাস, 2 মাসের ওভারটাইম সবই রয়েছে বকেয়া।
এদিকে আগুন লাগার ঘটনায় তদন্ত কমিটি দ্বিতীয় দিনের কাজ শেষ করেছে। ঘটনার প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি নিয়েছে তদন্ত কমিটি। চারতলা তালা মাইরা রাইখা দিতে, বইনে বাইরেতে পারে নাই। এই ছেলে আর বইনের দিয়ে সংসার চলতে থাকো। নারায়ণগঞ্জে কারখানায় আগুন লাগার পঞ্চম দিনেও কান্না থামছে না নিহত শ্রমিকদের স্বজনদের। সোমবার 6তলা ভবনের নিচে জড়ো হয় বেঁচে যাওয়া শ্রমিক ও নিহতদের স্বজনরা। আগুনের ঘটনায় দায়ীদের বিচার চান তারা। আমার বোনের লাশটা ফেরত দেন। তবে বেঁচে যাওয়া মানুষগুলোর এখন নতুন দুশ্চিন্তা, কিভাবে চলবে তাদের জীবন। জুন মাসের বেতন, ঈদের বোনাস, 2 মাসের ওভারটাইম সবই বকেয়া। সোমবার বেঁচে যাওয়া শ্রমিকরা ভিড় করে কারখানার সামনে। বেতন না পাইলাম না তো আনার কারণে মারা দেন, ইয়া দিতাম না, রুম ভাড়া দিতাম না, দেশে দিতাম না। ওভারটাইম বেতন সবকিছু দিতে হবে, ঈদ বোনাস সব আমাদেরকে দিতে হবে। এখন মনে করেন যারা আছে তাদের দোকান বাকি, এই রুম ভাড়া না খায়, এই যে আজকে 3টা আজ এই সপ্তাহে যে আমরা বসা একটু অনিশ্চয়তার মধ্যে আসছি। তারপরও আমাদের ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিচ্ছে যে আগামী কাল মানে 13 তারিখ আমরা বেতন দেওয়ার জন্য মানে আমরা প্রস্তুত আছি আর কি। এরকম দেওয়ার সম্ভাবনা অনেক বেশি, মানে দিবই আর কি। অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে সরকারি 3টি সংস্থা তদন্ত শুরু করেছে। তবে কিভাবে সেদিন আগুন লেগেছিল এখন পর্যন্ত সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। আমরা গতকালকের থেকে আমাদের তদন্ত কার্যক্রম শুরু করেছি। আমরা অলরেডি 14 জনের স্টেটমেন্ট নিয়েছি এবং বিভিন্ন আলামত নিয়েছি যে কী কারণে আগুনটা লাগতে পারে। অন্যান্য যে সিচুয়েশন সেগুলো আমরা বিশ্লেষণ করছি। এদিকে সোমবার ঘটনাস্থল পরিদর্শন করে শ্রমিকদের সাথে কথা বলে বাম গণতান্ত্রিক জোট। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নরসিংদীর অনেক কৃষকের আর্থসামাজিক অবস্থা পাল্টে দেয়া এক সময়ের অবহেলিত ফল লটকন। দেশের গণ্ডি পেরিয়ে রপ্তানির সুযোগ হওয়ায় সোনালী ভবিষ্যৎ গড়ে ওঠে চাষিদের, কিন্তু করোনা পরিস্থিতিতে অনেকটাই পাল্টে গেছে সে চিত্র। রপ্তানি বন্ধ থাকায় 1.5 বছর ধরে লোকসান গুনছেন চাষি ও ব্যবসায়ীরা। একসময় নরসিংদীর বেলাবো ও শিবপুর উপজেলার বিভিন্ন অঞ্চলের ঝোপঝাড় ও জঙ্গলে অযত্নে বেড়ে উঠত লটকন গাছ। সে সময় অপরিচিত ও বাজারে চাহিদা না থাকায় গাছেই নষ্ট হতো ফল। পরবর্তীতে এর পুষ্টিগুণের কারণে বাড়তে থাকে চাহিদা। এরপর অনেকে শখের বশে বাড়ির আঙিনা ও পতিত জমিতে শুরু করেন আবাদ, যা হয়ে ওঠে অনেক পরিবারে জীবিকার প্রধান উৎস। এরপর দেশের পাশাপাশি লটকনের ভালো বাজারও তৈরি হয় বিদেশে, কিন্তু করোনা পরিস্থিতিতে রপ্তানি বন্ধ থাকায় বিপাকে পড়েছেন চাষিরা। লকডাউন আছে, এই জন্য ব্যাপারীরা আসতে পারে না, যার জন্য গোটা বিক্রি কিনিটা কম হইতেছে। আগে রূপকান্তির মধ্যে যাইতো মাল, ওখানে আর যায় না। তখন বর্তমানে যে মালটা নাকি আগে 3200 ছিল, এটা 2200 টাকা হয়ে গেছে। বিদেশের তো মালামাল দূরের কথা, দেশের ভিতরে মালামালটা সাপ্লাই আমরা দিতে পারি না, এই জন্য ব্যাপকভাবে আমরা মোটামুটি ক্ষতিগ্রস্ত। 35 লক্ষ টাকার বাগান কিনছিলাম, তো অনেক লোকসান হয়ে যাবে, পুঁজি আইতো না। করোনা ও লকডাউনের কারণে লটকনের রপ্তানি কমে গেছে, তবে দেশের বাজারে সরবরাহে সব ধরনের সহায়তার কথা জানিয়েছে কৃষি বিভাগ। চাষি ভাই বোনদের প্রতি আমার অনুরোধ থাকবে, আমাদের কৃষি দপ্তর অফিসে এসে যোগাযোগ করলে যথাসাধ্য চেষ্টা করবো লটকন কোথায় কোথায় পাঠানো যায়, কোন কোন জেলায় পাঠানো যায়, আমাদের সেসব জেলা মার্কেটিং অফিসের সাথে যোগাযোগ করে দেওয়া। চলতি বছর জেলায় 1610 হেক্টর জমিতে লটকনের আবাদ হয়েছে, যার বাজার মূল্য প্রায় 150 কোটি টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরানোর গতি বাড়াতে জাতিসংঘ মানবাধিকার পরিষদে একটি প্রস্তাব সর্বসম্মতভাবে পাশ হয়েছে। কোনো ধরনের ভোটাভুটি এবং বাধা ছাড়াই রোহিঙ্গা বিষয়ক কোনো প্রস্তাব জাতিসংঘে পাশ হওয়ার এটাই প্রথম ঘটনা। 2017 সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সেনাবাহিনী চালানো হত্যা নির্যাতন থেকে বাঁচতে 8 লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। জেনেভায় বাংলাদেশের স্থায়ী মিশন জানিয়েছে, জাতিসংঘ মানবাধিকার সংস্থা UNHRC এর চলতি অধিবেশনে OIC এর সহযোগিতায় বাংলাদেশ এই প্রস্তাব তোলে। এতে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের প্রশংসা করা হয়। এছাড়া মিয়ানমারকে তাদের ভয়াবহ নৃশংসতার জবাবদিহি করতে হবে বলেও জানানো হয় এই প্রস্তাবে। গণহত্যা ও যুদ্ধাপরাধ সহ বিভিন্ন অভিযোগে অভিযুক্তদের আন্তর্জাতিক আইনে বিচারের ব্যাপারে সমর্থন দেওয়া হয়।
করোনা টিকা নীতিতে পরিবর্তন এনেছে থাইল্যান্ড। করোনা প্রতিরোধে চীনের সিনোভ্যাকের সঙ্গে অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়া হবে বলে সোমবার ঘোষণা দেয় দেশটি। চীনের সিনোভ্যাকের পূর্ণ ডোজ নেয়ার পরও করোনা আক্রান্ত হন থাইল্যান্ডের 618 স্বাস্থ্যকর্মী। এই কারণে এখন থেকে এক ডোজ সিনোভ্যাকের টিকা নেয়ার পর দ্বিতীয় ডোজ হিসেবে অ্যাস্ট্রাজেনেকার টিকা পাবেন সাধারণ মানুষ। ডেল্টা ধরন মোকাবেলায় প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এই পদক্ষেপ বলছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী। এদিকে 2 ডোজ সিনোভ্যাকের টিকা নেয়া স্বাস্থ্যকর্মীদের তৃতীয় ডোজ হিসেবে অন্য আরেক টিকা দেওয়া হবে, সেটা হতে পারে অ্যাস্ট্রাজেনেকা বা ফাইজারের টিকা। করোনা প্রতিরোধে একই ব্যক্তিকে ভিন্ন প্রতিষ্ঠানে তৈরি ভ্যাকসিন প্রয়োগের পরিকল্পনা নিয়েছে বিভিন্ন দেশ, তবে এ ধরনের পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সোমবার অনলাইন ব্রিফিংয়ে একে বিপজ্জনক বলে মন্তব্য করেন সংস্থার প্রধান বিজ্ঞানী সৌম্য স্বামীনাথন। তিনি জানান, মানুষের দেহে করোনা টিকার মিশ্র ডোজের প্রভাব নিয়ে পর্যাপ্ত তথ্য প্রমাণ নেই। পাশাপাশি স্বাস্থ্য ঝুঁকি নিয়েও সতর্ক করেন স্বামীনাথন। এছাড়া নাগরিকরা কে কখন তৃতীয় এবং চতুর্থ ডোজ নেবেন সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া শুরু করলে দেশগুলোতে বিশৃঙ্খলা দেখা দেবে বলেও জানান তিনি। এর আগে টিকা নীতিতে পরিবর্তন এনে 2 ডোজে 2 রকম টিকা দেওয়ার ঘোষণা দেয় থাইল্যান্ড। সিনোভ্যাক টিকা নেয়ার পর দ্বিতীয় ডোজ হিসেবে অ্যাস্ট্রাজেনেকা টিকা প্রয়োগের কথা জানানো হয়। And said China's jab is not as effective against the quickly spreading Delta variant. Thailand is expecting a donation of টেস্ট মিশন শেষ, জিম্বাবুয়ের বিপক্ষে সামনে ওয়ানডে চ্যালেঞ্জ। হারারেতে প্রস্তুতি শুরু করেছে টাইগার ওয়ানডে দল। ইনজুরি থেকে সেরে না ওঠায় প্রস্তুতিতে যোগ দিতে পারেনি অধিনায়ক তামিম, তবে মুশফিক ফিরেছেন। টেস্টের ধকল থেকে মুক্তি পেতে বিশ্রামে ছিলেন সাকিব, মাহমুদুল্লাহ তাসকিন ও লিটন। ইনজুরি ভাবনায় টেস্টের পঞ্চম দিনে ফিল্ডিংয়ে নামেননি মুশফিক, ছিলেন বিশ্রামে। ওয়ানডের প্রস্তুতিতে নেটে মুশফিকের ব্যাটিংয়ে স্বস্তি ফিরেছে। ব্যাটিং স্তম্ভকে পুরো ফিট পাওয়া জরুরি। উইকেটের পেছনেও যে তাকে গুরু দায়িত্ব পালন করতে হবে। মুশফিককে নিয়ে স্বস্তি থাকলেও তামিমকে নিয়ে শঙ্কা কাটেনি। ইনজুরি এখনও ভাবাচ্ছে, অনুশীলনে ফিরতে পারেননি। মঙ্গলবার মাঠে নামার কথা রয়েছে ওয়ানডে অধিনায়কের। টেস্টের ধকল কাটাতে এদিন বিশ্রামে কাটিয়েছেন সাকিব, মাহমুদুল্লাহ তাসকিন ও লিটন। জিম্বাবুয়ের বিপক্ষে 3 ফরম্যাটেই ফেভারিট বাংলাদেশ। টেস্টের সাফল্য ধরে রাখতে হবে ওয়ানডেতেও। সিরিজটা গুরুত্বপূর্ণ সুপার লিগের কারণে। 3 জয় মানে 30 পয়েন্ট, তাতে টেবিলে 2 নম্বর জায়গাটা আরও পোক্ত হবে। 85 পয়েন্ট নিয়ে শীর্ষে ইংল্যান্ড। বাংলাদেশের পরে আছে অস্ট্রেলিয়া ও পাকিস্তান। টেস্টের চেয়ে ওয়ানডেতে শক্তিশালী দল নিয়ে নামবে জিম্বাবুয়ে। থাকবেন অভিজ্ঞ ক্রিকেটাররা, তাতেই সতর্ক থাকতে হবে ডমিঙ্গো শিষ্যদের। 16 জুলাই প্রথম ওয়ানডের আগে আরও 3 দিন পাচ্ছে বাংলাদেশ। 14 জুলাই একমাত্র প্রস্তুতি ম্যাচে জিম্বাবুয়ে একাদশের বিপক্ষে খেলবে টাইগাররা। মাঝারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। হারারে টেস্টের বড় জয় দলের আত্মবিশ্বাস বাড়িয়েছে। ব্যক্তিগত পারফরমেন্স সাহস দিচ্ছে মিরাজ তাসকিনদের। অধিনায়ক মুমিনুলের বিশ্বাস এই সাফল্য সামনের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে ভালো করতে সহায়তা করবে। অন্যদিকে এই ফরম্যাটে মাহমুদুল্লাহর অবসরের সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। জিম্বাবুয়ের বিপক্ষে জয় এখন আর বড় কিছু নয়, তবে আহত বাঘদের জন্য যেন ক্ষত সারানোর একটা উপলক্ষ। সেই কাজটা দারুণভাবে করেছে বাংলাদেশ দল। অভিজ্ঞ হয়ে উঠলেও শান্ত, মিরাজ, লিটন, তাসকিনরা দেশের বাইরে ভালো করার অভ্যাস গড়ে তুলতে পারছিলেন না। অধিনায়ক মুমিনুলের আত্মবিশ্বাসের পালেও লেগেছে হাওয়া। প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপে একটাও ম্যাচ জয় পায়নি বাংলাদেশ। দ্বিতীয় আসরের চ্যালেঞ্জ শুরু নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে। এবার হোম ও অ্যাওয়েতে আছে মোট 12 ম্যাচ। সবকিছু নতুনভাবে শুরু করার প্রত্যাশা। সবাই যেটা আশা করেছিলাম যে অ্যাটলিস্ট 4-5টা ব্যাটসম্যান সেঞ্চুরি করবে, বলাররা ভালো বল করবে, দেশের বাইরে মিরাজ সাকসেসফুল হবে, তাসকিন ভালো করেছে। তো যে জিনিসটা আমরা চেয়েছি টিম হিসাবে পারফর্ম করবে, সেই জিনিসটাই হয়েছে। এই টেস্ট ম্যাচটা আপনার চ্যাম্পিয়নশিপ শুরু হওয়ার আগে সবার ভিতরে একটা উজ্জীবিত যে ভাবটা আছে, সেটা মানে কনফিডেন্সটা বিল্ড আপ করবে। সবাই হয়তো এখন সবার ভিতরে একটা আত্মবিশ্বাস গড়ে উঠবে যে যার রোলটা কার কী রকম রোল, সেই জিনিসটা সে বুঝতে পারবে।
টেস্টে বড় ঘটনা মাহমুদুল্লাহর অবসরের ঘোষণা। কি কারণে এমন সিদ্ধান্ত তা এখনও জানাননি টাইগার অলরাউন্ডার। তবে সাবেক অধিনায়ক আশরাফুল মনে করেন ৩৬-এ পা দেয়া রিয়াদের জন্য ৩ ফরম্যাটে সমান তালে পারফর্ম করা কঠিন হয়ে যাচ্ছিল। ক্যারিয়ার সেরা ইনিংসের মাধ্যমে টেস্ট ছাড়ার সাহসী সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন আশরাফুল। এখনকার এই মুহূর্তে আসলে 3টা ফরম্যাটই আপনাকে পারফর্ম করাটা ডিফিকাল্ট। সেই চিন্তা থেকে হয়তো বা সে চিন্তা করছে সাদা বল থেকে আমি সরে যে লাল বল থেকে আমি সরে যে সাদা বলে আমি মনোযোগ দিব বেশি। টেস্টের মতো ওয়ানডে ও টি-20তেও বাংলাদেশ সিরিজ জিতবে বিশ্বাস সাবেক এই অধিনায়কের। মাঝারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। লকডাউন শিথিল হলেও বুধবার থেকে প্রিমিয়ার লিগ আয়োজন নিয়ে আছে শঙ্কা। পেশাদার তকমা থাকলেও বেশিরভাগ ক্লাবেরই নেই নির্ধারিত কাঠামো। ফুটবলারদের স্বাস্থ্য ঝুঁকির কথা ভেবে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই লিগ শুরুর দাবি আবাহনী সমর্থক গোষ্ঠীর। লিগের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত চান ক্লাব কর্তারা। এ নিয়ে বিপাকে ফেডারেশন। আমরা 14 তারিখ বিকাল থেকে বাংলাদেশ পেশাদার লিগের খেলা শুরু হবে। লকডাউন শিথিল হলে ঢাকার 2 ভেন্যুতে খেলা শুরুর কথা জানিয়েছিলেন পেশাদার লীগ কমিটির সভাপতি। বাফুফের পরিকল্পনা অনুযায়ী বুধবার থেকে প্রিমিয়ার লিগ শুরুর সম্ভাবনা জোরালো থাকলেও সেটা একটা নিরাপদ বা একটা বেষ্টনীর মধ্যে থাকবে। স্বাস্থ্যবিধি মেনে খেলা চালুর কথা বললেও দেশের ক্লাবগুলোর যে পরিস্থিতি তাতে সুরক্ষা বলয় থেকে ম্যাচ আয়োজন কি সম্ভব? বেশিরভাগ ক্লাবেরই নেই পেশাদারি কাঠামো। কাগজে কলমে দেশের মাত্র 4টি ক্লাব পূরণ করতে পেরেছে এএফসির শর্ত। এটা 4 সপ্তাহ পর্যন্ত ছড়ায়, সো এই জন্য আমার মনে হচ্ছে ঈদ পর্যন্ত হয়তো বা এটা সংক্রমণের সংখ্যা অনেক বেড়ে যাবে। তো এর মধ্যে আমরা আসলে অনেক চিন্তিত। যদি আমাদের একটা লিগ ক্ষতিগ্রস্ত হয় তাহলেও উচিত যে একটা প্রি প্ল্যান করে নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা খেলা শুরু করব এবং শেষ করব। ব্যবসা বাণিজ্য, কুরবানির হাট, সর্বসাধারণের কথা ভেবে 23শে জুন পর্যন্ত লকডাউন শিথিল করেছে সরকার। এ সময়ে মাঠের ফুটবল কতটা যৌক্তিক? এখন পর্যন্ত করোনার টিকা দিতে পারেনি বেশিরভাগ ফুটবলাররা। সমর্থকরা বলছেন কতিপয় ক্লাবকে চ্যাম্পিয়ন করতেই সবাইকে ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে বাফুফে। এমনি আমাদের প্লেয়ার কম, তারপরও যেগুলো আছে সেগুলোরও যদি রোগে আল্লাহ না করুক যদি কোনো দুর্ঘটনা ঘটে এই দায়িত্ব ফেডারেশনকে নিতে হবে। ক্লাবের যারা কর্মকর্তা আছে বা প্লেয়ার যারা আছে বা কোচ যারা আছে তাদেরকে ভ্যাকসিন দিয়ে যদি লিগ শুরু করা হয় তাহলে এটা ভালো হয়। আর বঙ্গবন্ধু স্টেডিয়ামের পাশাপাশি ফর্টিস ক্লাব মাঠে লিগের বাকি ম্যাচ আয়োজন করতে চায় বাফুফে। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনায় ক্রীড়াঙ্গনের মতো থমকে আছে জিমনেশিয়ামগুলো। এরই মধ্যে বন্ধ হয়ে গেছে 25টি জিম। লোকসানের মুখে মালিকরা। এই সেক্টরকে টিকিয়ে রাখতে দ্রুত জিম খুলে দেওয়ার পাশাপাশি সরকারি প্রণোদনা চান তারা। করোনা বদলে দিয়েছে সব। নিউ নরমালে এখন যেন টিকে থাকার লড়াই। অ্যাথলিটদের জন্য সেই সংগ্রাম আরও কঠিন। জিমে আগের মতোই ঘাম ঝরাতে হয়। ফিটনেস ঠিক থাকলেই তো এগিয়ে যাওয়া সম্ভব। তারকাদের মতো অত সুযোগ নেই সাধারণদের। করোনাকালে ফিটনেস ট্রেনিংয়ের অভ্যাসতাই নষ্ট হয়েছে অনেকের। জিমনেশিয়ামগুলো ধীরে ধীরে রং হারাতে শুরু করেছে। স্বাস্থ্য ঝুঁকি লকডাউন ইস্যুতে ব্যবসা গুটিয়ে নেওয়ার কথা ভাবা ছাড়া যে উপায় নেই। এটা যদি আরও 2-1 মাস বা লং আরেকটু আমরা ড্রপ করব। সব বিজনেসের চেয়ে আমাদের বিজনেস একটু ডিফারেন্ট। আমরা তো ট্রেডিং করি না, পণ্য দ্রব্য না, আমরা সার্ভিস দিয়ে যাচ্ছি, সেবা। স্বাস্থ্য সেবামূলক ইয়াতে গেছি, ঠিক আছে, আমাদেরকে ওইখানে আমাদের কোনো পাত্তা দেয় নাই। ক্রীড়া মন্ত্রণালয়তে গেছি, ওইখান তো পাত্তা দেয় না। আমাদের বডি বিল্ডিং ফেডারেশনে গেছি, ওনারা বলতেছে আমরা তো কিছু করতে পারবো না। সরকার খেলাধুলা স্বাস্থ্য খাতে প্রণোদনা দিলেও এর ছিটে ফোটাও পায়নি জিম মালিকরা। পরিস্থিতি এখন আরও নাজুক। এর মধ্যে বন্ধ হয়েছে 25টি জিমনেশিয়াম। সরকারি প্রণোদনা না পেলে মাথা তুলে দাঁড়াতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ আছে। আজকে দেখেন 3 মাস যাবত ব্যবসা করতে পারি না। কত টাকা আমি লেনে পড়ে গেছি, আমি কিভাবে দেব? আর যদি 1 মাস যদি আর 15 দিন যদি এরকমভাবে লকডাউন দেয়, আমার 5টা জিম আমি বিক্রি করে দিতে হবে এবং কি বন্ধ করে দিতে। বাংলাদেশের জিম ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে ওনার কাছে আমাদের হাত জোর করে বলি আমাদেরকে একটু সহযোগিতার হাত বাড়ানোর জন্য। জিম সেক্টরকে সেবামূলক খাত হিসেবে স্বীকৃতি দেবার দাবি জিম মালিকদের। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। রাজধানীর 41 কেন্দ্রে মডার্না ও ফাইজারের টিকাদান শুরু। এই মাসে আসছে 1,09,00,000 ডোজ টিকা। ঈদ উপলক্ষে বৃহস্পতিবার থেকে 8 দিনের জন্য শিথিল বিধিনিষেধ। চলবে গণপরিবহন, খুলবে শপিং মল।
করোনার টিকা পাওয়া নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজে অনিশ্চয়তা, হতাশ 2 লাখ শিক্ষার্থী। প্রবাসে নারী শ্রমিকদের নির্যাতন সহ সমস্যা সমাধানে নিয়ে রাষ্ট্রীয় উদ্যোগ, দূতাবাসের ভূমিকাও দায়সারা। এবং করোনা রোধে 2 কোম্পানির টিকার মিশ্রণ বিপজ্জনক বলছে WHO, পর্যাপ্ত গবেষণা ছাড়া বিভিন্ন দেশে দেওয়ার সিদ্ধান্ত। এই ছিল 1 ঘন্টার বিরতিহীন সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটারে। ধন্যবাদ সবাইকে।